সৃজনকে দেখতে আসা অয়ন আর মৌমিতাকে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল জেঠিমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পিকলু সৃজনকে বলছে, সৃজন দা, তুমি সুস্থ হয়ে বাড়ি গেলে তারপর কিন্তু আমরা পার্টি করব, ঠিক আছে? তখন জেঠিমা বলতে থাকে, পিকলু, তোদের শুধু পার্টি আর পার্টি না, আনন্দ হইচই করা, আর কিছুই না। তখনই সৃজন বলতে থাকে, থাক না জেঠিমা, একটু তো ওরা করবেই বলো। তারপরে দেখা যাবে ডক্টর আসে। আসলেই এসেই সৃজনকে বলতে থাকে, এখন কি অবস্থা? তখন সৃজন বলে, আমি ঠিক আছি ডক্টর। আচ্ছা, আমাকে কবে ছাড়বেন ডক্টর? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই আপনাকে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, আলোকপর্ণা, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। এই বলে পর্ণাকে নিয়ে বেরিয়ে যায় ডক্টর। তখন সৃজনের মা সৃজনের বাবাকে বলতে থাকে, বাবু বাবা, যাও, ডক্টর একা পর্ণাকে নিয়ে গেল, তুমি যাও, কে কি বলে শোনো। তারপরে সৃজনের বাবা বাইরে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঈশা বারবার করে সুকুমার হালদারকে ফোন করতে থাকে, কিন্তু কিছুতেই রিসিভ করে না। তখন ববি বলে, দে আমার ফোন দে, তোকে আর কেউ ফোনে রিসিভ করবে না। তখন ঈশা বলতে থাকে, আর একবার। তারপরে ঈশা ভাবতে থাকে, কাকে ফোন করা যায়, কে আমাকে সাহায্য করতে পারে এই সময়? আমি কি পূজাকে ফোন করব? তারপরে পূজার নাম্বারটা মনে করে ঈশা ফোন করে। তখন পূজা ফোনটা রিসিভ করলে ঈশা বলতে থাকে, হ্যাঁ পূজা, আমি ঈশা। তখন পূজা বলতে থাকে, ম্যাডাম, আপনি? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ পূজা, আমি না এখানে আর থাকতে পারছি না, আমার জন্য কিছু একটা করো। তখন পূজা বলতে থাকে, আমি আমি ম্যাডাম কি করতে পারি বলুন তো? তখন ঈশা বলে, আমার না টাকা দরকার, তুমি আমাকে টাকা ধার দাও, আমি বেরিয়ে এসেই তোমাকে টাকা দিয়ে দেবো। তখন পূজা বলতে থাকে, না না ম্যাডাম, আমি না ওরকম সেভিংস করেই উঠতে পারি না, আর তাছাড়া আপনাকে আমি যেই টাকা দেবো সেই টাকা দিয়ে আপনার গরম জলই হবে না। তাছাড়া অন্য কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, ঠিক আছে? এই বলে পূজা ফোনটা রেখে দেয়। ওইদিকে ঈশা মনে মনে বলতে থাকে, এখন পূজাও তো আমাকে হেল্প করতে পারলো না, তাহলে কাকে ফোন করব আমি? অয়নদা আর মমিতা দিকে, ওরা কি আমাকে হেল্প করতে পারবে? এই বলে ঈশা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে অয়ন আর মমিতা বলতে থাকে, এখন আমরা কি করবো বুবাইর বাবা? ঈশাও তো জেলে। তখনই মমিতা বলতে থাকে, আচ্ছা বুবাইর বাবা, ঈশার সাথে দেখা করলে হতো না? তখন অয়ন বলতে থাকে, কি যে বলো না, ঈশা এখন জেলে, আর তাছাড়া আমাদেরও যদি পুলিশ সন্দেহ করে, তারপরে তো আবার আরেক সমস্যায় পড়বো, তাই না? তখন মমিতা বলতে থাকে, তাহলে এখন আমরা কি করব? ঠিক তখনই অয়নের ফোনে ফোন আসে। তখন অয়ন বলতে থাকে, কে আবার ফোন করলো? তারপর রিসিভ করে দেখতে পায় যে ঈশা ফোন করেছে। তখন অয়ন বলে, আরে ঈশা, তুমি বেরিয়ে গেছো, আবার নতুন একটা ফোন নাম্বারও নিয়ে নিয়েছো? আরে বাস, আমি জানতাম তোমাকে কেউ আটকে রাখতে পারবে না ওই জেলের মধ্যে। তখন ঈশা বলতে থাকে, অয়নদা, তুমি আমার কথাটা তো শোনো, আমি জেলের মধ্যেই আছি এখনো, জেলেই আছি। আমার না তোমাদের একটা হেল্প লাগবে, এতদিন তো তোমাদেরকে আমি হেল্প করেছি। তখন অয়ন আর মমিতা বলতে থাকে, হেল্প? কিসের হেল্প? তখন ঈশা বলতে থাকে, আমার না টাকা দরকার। তখন অয়ন বলতে থাকে, আচ্ছা ঈশা, তাহলে তো সুকুমার হালদারকে বললেই হয়ে যায়, সেই তো তোমাকে টাকা দেয়। তখন ঈশা মনে মনে বলতে থাকে, সে দিলে কি আর তোমাদের কাছে ফোন করতাম? তখন অয়ন বলতে থাকে, আমি কি তার কাছে গিয়ে বলবো? তখন ঈশা বলতে থাকে, না না, তুমি আমাকে টাকা নিয়ে এখানে দাও। তখন অয়ন আর মমিতা বলতে থাকে, কি যে বলো না, তুমি তো আমাদের অবস্থা জানো, তাহলে আমরা কোথা থেকে টাকা পাবো বলো তো? আর আমাদের যা অবস্থা, আমরাই তো ঠিক করেছি বাসন বিক্রি করব। কি যে বলো না, অন্য কোনো হেল্প লাগলে আমাদের বলো, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দেয়। তখন নিশা বলতে থাকে, সব নিমক হারাম, এতদিন আমি টাকা দিয়ে চালিয়েছি, আর এখন কিনা সবাই হাত তুলে নিল। যা শুনে ববি হাসতে থাকে আর বলতে থাকে, এই ফোনটা নিয়ে নে, শুধু শুধু টাকা নষ্ট করলো। তখন ঈশা বলতে থাকে, সব ওই পর্ণার জন্য, পর্ণাকে আমি কিছুতেই ছাড়বো না। তখন ববি বলে, কার কথা বললি? তখন ঈশা বলতে থাকে, ওই আলোকপর্ণা দত্ত, আপনি চিনেন? যা শুনে ববি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পর্ণাকে ডক্টর বলতে থাকে, দেখুন, অনেকক্ষণ পর্যন্ত ওই বুলেটের অংশটা ছিল তার হার্টের মধ্যে, তাই অনেকটা ড্যামেজ হয়েছে। তাই আমরা এখনো বুঝতে পারছি না কতটা ওনার নার্ভের ক্ষতি হতে পারে, কিন্তু হবে সেটা শিওর, হবে। তখন এই কথাতেই ডক্টরের কথায় পর্ণা বলতে থাকে, কি বলছেন ডক্টর? কিন্তু আপনি আমাকে বলুন, কি করে আমরা সুস্থ করে তুলতে পারি? আপনি যেভাবে যেভাবে বলবেন ঠিক সেভাবেই আমরা করব। তখন ডক্টর বলে, দেখুন, ওনাকে অনেক সাবধানে রাখতে হবে, কোনো রকম ইনজুরি যেন উনি না পায়, ঠিক আছে? তখন পর্ণা বলে, না না ডক্টর, আমি সব রকম ভাবে ওকে আগলে রাখবো, আপনি চিন্তা করবেন না। তখন ডক্টর বলে, তাহলে তো হয়েই গেল, ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই বলে ডক্টর চলে গেলে তখন সৃজনের বাবা বলতে থাকে, এত কষ্ট করে সৃজন একটু সবকিছু থেকে রক্ষা পেল, এখন আবার কি বলে গেল ডক্টর? তখনই পর্ণা বলতে থাকে, বাবা আপনি এ নিয়ে একদম ভাববেন না, আমি আছি তো। তখনই সৃজনের বাবা বলতে থাকে, হ্যাঁ পর্ণা, আমি তো জানি মা, তুমি আছো, তুমি থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। তারপরে পর্ণা বলতে থাকে, চলুন সৃজনের কাছে যাই। এই বলেই দুজন সৃজনের কাছে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঈশা ববিকে বলতে থাকে, বুঝতে পেরেছো, ওই পর্ণাকে আমি সে আগে থেকেই একদম টোটালি শেষ করে দিতে চাই।
তখন ববি বলতে থাকে, হ্যাঁ, ওই আলোক পর্ণাকে আমি ভালো করে চিনি। আচ্ছা, ওই যে পর্ণার ননদ বর্ষা দত্ত, ওর কেসটা শুনেছিলে তো, ওই যে রোজি? তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, অর্ণব তো ওকে রোজির কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। আমি তো জানতাম, সব ব্যাপারটায় আমি ছিলাম তো। তখন ববি বলতে থাকে, কিন্তু যেটা আমি জানি সেটা কেউ জানে না, রোজি হলো আমার বোন। তখন এই কথা শুনে ঈশা চমকে যায়। তখন ঈশা বলতে থাকে, ওই রোজি কোথায়? কোথায় ওই রোজি? তখন ববি বলে, নেই, ও নিজে সুসাইড করেছে। আসলে যখন পর্ণা ওকে জেলে পুলিশের হাতে তুলে দেয় তখন আমিও জেলে ছিলাম। তারপরে রোজি সেটা সহ্য করতে পারেনি আর নিজে থেকেই সুসাইড করে নেয়। তখন থেকে আমি ছটফট করছি কখন এই জেল থেকে বেরোবো আর কখন ওই পর্ণাকে আমি শেষ করে দেবো, আমি বদলা নেব। তখন ঈশা মনে মনে বলতে থাকে, ব্যাস, আমি তো তাহলে এখান থেকে বেরোয়ার রাস্তা পেয়ে গেছি। তাহলে ওর সাথেই আমার সব প্ল্যান করতে হবে। পর্ণা, এবার তুই কোথায় যাবি? এবার ওদের সাথে মিলেই তোকে আমি শেষ করব। এই ভেবে ঈশা মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সৃজনকে বাড়ি নিয়ে আসে। তখন ঠাম্মি বলতে থাকে, এই তো আমার দাদুভাই চলে এসেছে, আয় দাদুভাই আয়। তারপরেই সৃজনকে জড়িয়ে ধরে ঠাম্মি আর বলতে থাকে, এতদিনে আমার বুকটা সার্থক ঠান্ডা হলো। তারপর সৃজন বলতে থাকে, ঠাম্মি, আমি না একদম ফিট আছি, তুমি আমার জন্য একদম চিন্তা করবে না। তারপরেই বলতে থাকে ঠাম্মি, হ্যাঁ হ্যাঁ, আমার নাত বউ তোকে অনেক কষ্ট করে ভালো করেছে তো দাদুভাই, আমি জানতাম আমার নাত বউ ঠিক তোকে সুস্থ করবে। তখন পর্ণা বলতে থাকে, না না ঠাম্মি, এবার না আমি একা কিছু করিনি, মা আর আমি মিলে সবটা করেছি। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, বড় বউর কাছে আমি সবটা শুনেছি তো, আমি জানি তোমরা অনেক কষ্ট করেছো সময় মিলে। না হলে আমার দাদুভাই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে কিছুতেই বাড়িতে আসতে পারতো না। ঠিক তখনই অয়ন আর মমিতা বাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, সৃজন। যা শুনে চমকে যায় সবাই। অয়ন আর মমিতাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অয়ন বলতে থাকে, ভাই, তোকে আমরা দেখতে এসেছি, তোর এরকম অবস্থা। তখন মমিতা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সৃজন, তোমাকে আমরা দেখতে এসেছি ভাই, তোমার এরকম একটা অবস্থা। তখনই সৃজনের বাবা বলতে থাকে, বাবা, তোদের তো দেখছি দরদ উতলে পড়ছে, তা এত দরদ, তাহলে হসপিটালে দেখতে যাসনি কেন? তখন অয়ন বলতে থাকে, মেজকা, আমরা না সাহস পাইনি, আসলে সাহস করে যেতে পারিনি, তাই তো এখানে চলে এলাম সৃজনকে দেখতে। আর আমাদের আর যাওয়ার জায়গা নেই গো, আমরা কোথায় যাব বলো? তখন এই কথাতেই পর্ণা কিছু বলার আগে ঠাম্মি বলতে থাকে, তোরা দেখ, এই বাড়ির চৌকাঠ পেরোবি না, এই বাড়িতে একদম ঢুকবি না তোরা। তোদেরকে এই বাড়িতে কে আসতে বলেছে? কে আসতে বলেছে? তখন অয়ন আর মমিতা বলতে থাকে, ঠাম্মি, এরকম করছো কেন? আমরাও তো এই বাড়িরই একজন। প্লিজ আমাদের সাথে এরকম করো না, আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। আর তখন মমিতা বলতে থাকে, দেখো ভাই, তোমার জন্য আমরা ফল। তখনই জেঠিমা এগিয়ে যায়, গিয়ে মমিতার গালে একটা ঠাসিয়ে চড় মেরে দেয়। তখন মমিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর অয়ন বলতে থাকে, মা, তুমি মমিতাকে মারলে? তখনই জেঠিমা বলতে থাকে, একদম চুপ, একদম কোনো কথা বলবি না। ভাগ্যিস তোর বাবা আজকে বাড়িতে নেই, না হলে তোকে জুতা দিয়ে পিটিয়ে তারপরে বাড়ি থেকে বের করতো। তোরা কোন সাহসে এখানে এসেছিস? এত কিছু করার পরেও তোরা কোন সাহসে এখানে এসেছিস? শুনি এটা? তোদের জন্য আজকে এই সবকিছু হয়েছে, তোদের জন্য। তখনই এই কথাতে জেঠিমা বলতে থাকে, তোরা বেরিয়ে যা, এখানে আর কোনোদিনও আসবি না তোরা, কোনোদিনও না। তখন জেঠিমা অসুস্থ হয়ে গেলে পর্ণা সহ সবাই ও জেঠিমাকে এনে ধরে বসায়। তখন পর্ণা বলতে থাকে, দাদা, দিদি, দেখেছেন তো, দেখেছেন অবস্থা? আপনাদের জন্য আজকে সৃজনের এই অবস্থা। আপনারা না আর কোনোদিনও প্লিজ এখানে আসবেন না। আপনাদের যে এই বাড়িতে কেউ চায় না, সেটা অবশ্যই বুঝে গেছেন। তখন কৃষ্ণা বলতে থাকে, দেখো অয়ন মমিতা, এই যে আজকে আমার বাবুটার এই অবস্থা না, তার জন্য তোমরাও সমানভাবে দায়ী। তোমরা না কোনোদিনও এই বাড়িতে আসবে না। তোমাদের যদি আর ফের আমার বাবুর আশেপাশে দেখি না, তাহলে পা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তখন মমিতা মনে মনে বলতে থাকে, মেজো কাকির না অনেক চটাং চটাং কথা হয়েছে, একবার শুধু এই বাড়িতে জায়গাটা করি, তারপরে দেখো তোমার আমি কি অবস্থা করি। তখন মমিতার কাণ্ড দেখেই পর্ণা সবটা বুঝে যায়। তখন পর্ণা বলতে থাকে, কি দিদি, মনের মধ্যে অনেক কিছু চলছে না? মায়ের উপর অনেক রাগ হচ্ছে, সবার উপর অনেক রাগ হচ্ছে, কিন্তু তোমরা তো কিছু করতে পারবে না, কারণ তোমাদের ঈশা হালদার, তোমাদের যে মা, সে তো এখন জেলে। যাও না তার কাছে, তার কাছে যাও, তোমাদের জেলেই তো জায়গা ছিল, যাও। যা শুনে অয়ন আর মমিতা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।